দর্শক, চারিদিকে রাজনৈতিক পরিস্থিতি যখন উত্তপ্ত হচ্ছে, সেই উত্তপ্ত পরিস্থিতিতে নতুন নতুন তত্ত্ব বের হয়ে আসছে। নির্বাচন আদৌ হবে কিনা, নির্বাচন করার মতো বাস্তবতা আছে কিনা, এই পরিবেশে নির্বাচন কিভাবে সম্ভব, এখানে এই পরিবেশ নির্বাচনের পরিবেশ নয়, নির্বাচন পিছিয়ে দিতে হবে, এটা না মানলে নির্বাচন হবে না, হতে দেয়া হবে না, পুরনো পদ্ধতিতে আমরা কোনো কিছু করব না, নতুন পদ্ধতি তৈরি না হওয়া পর্যন্ত আমরা নির্বাচন করব না, এরকম বহু কথা শোনা যাচ্ছে। লন্ডন বৈঠকের পরে বিএনপি এক ধরনের আত্মতুষ্টিতে ভুগছিল যে সরকার বিএনপির ডাকে বোধহয় সত্যি সত্যি শতভাগ সাড়া দিয়েছে এবং সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের দিকে স্পষ্টভাবে যাচ্ছে। কিন্তু গোপালগঞ্জ কাণ্ডের পরে বিএনপিরও এক ধরনের বোধোদয় তৈরি হয়েছে যে এই সমস্ত আয়োজন, রাজনৈতিক কলাকৌশল সব কিছুই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটা আয়োজন। এবং অবশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও সেই উপলব্ধিটা হয়েছে, তিনিও সেই মন্তব্য করে বসলেন এবার। তাহলে কি দেশে নির্বাচন আপাতত হচ্ছে না, অন্য কোনোভাবে সরকারের মেয়াদ দীর্ঘায়িত হচ্ছে? কিভাবে হচ্ছে সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম বর্তমানে নির্বাচন হওয়ার মতো বাস্তবতা আছে কিনা। তারেক রহমান কি বলছেন? তারেক রহমান বলছেন, ইত্তেফাক শিরোনাম করেছে এই বাক্যটা দিয়েই, আপনারা শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলছেন, অন্তর্বর্তী সরকার কি আদৌ নির্বাচন আয়োজন করতে পারবে? প্রশ্ন তারেক রহমানের। তার মনে একেবারে সন্দেহটা দানা বেঁধে গিয়েছে, সন্দেহটা জমাটবদ্ধ হয়েছে যে এই সরকার নির্বাচন আয়োজন করতে পারবে না। তাহলে কি নতুন কোনো সরকার আসবে? নতুনভাবে তত্ত্বাবধায়ক সরকার তৈরি হবে? নতুন সরকারের অধীনে নির্বাচন হবে? সেই পথে কি আমরা এগিয়ে যাব? অনেক দিন থেকেই কিন্তু আমরা শুনছি যে প্রফেসর ইউনূসের সরকারের অধীনে আগামী নির্বাচন হবে না, নতুন কোনো সরকারের অধীনে আগামী নির্বাচন হবে। নির্বাচনের জন্য নির্বাচনকালীন একটা সরকার গঠিত হবে 3 মাসের জন্য, যেটাকে বলা হবে তত্ত্বাবধায়ক সরকার। সেই সরকার নতুন ফরম্যাটে সাজানো হবে। সেই ফরম্যাটে বর্তমান উপদেষ্টা পরিষদেরও কেউ কেউ থাকতেও পারেন, নাও থাকতে পারেন। এরকম আলোচনা কিন্তু অনেক দিন থেকেই শুনছি। কিন্তু আমরা লন্ডন বৈঠকের পরে ভাবছিলাম যে বিএনপিও তুষ্টিতে ভুগছিল যে নির্বাচন বোধহয় ফেব্রুয়ারিতেই হচ্ছে। বিএনপির নেতাদের সরকারের প্রশংসায় পঞ্চমুখ হওয়াতে আমরা সেরকমটাই মনে করছিলাম। কিন্তু নানা রকমের ঘটনা যখন ঘটতে শুরু করলো এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলতে শুরু করলেন যে এই পরিস্থিতিতে নির্বাচন কিসের নির্বাচন, কিভাবে নির্বাচন, তখন কিন্তু সন্দেহটা দানা বাঁধা শুরু করলো। সর্বশেষ গোপালগঞ্জ কাণ্ডের পরে বিএনপির বোধোদয় হয়েছে যে এই ঘটনাগুলো একটা পরিকল্পিত ঘটনা। গোপালগঞ্জে যে এরকম একটা হামলার ঘটনা ঘটবে এটা এনসিপি আগে থেকেই জানতো, সেই কারণেই তারা উস্কানি দিয়েছে যে এরকম পরিস্থিতি তৈরি হোক, উত্তপ্ত পরিস্থিতির মধ্যে যেন সহজেই বলা যায় যে নির্বাচন করার পরিস্থিতি নেই। অনেকে বলছেন, কালকেই একটি টকশোতে আমরা ডাক্তার আব্দুল নূর তুষারের ভাষ্য শুনছিলাম যে আপনারা যদি মনে করেন যে গোপালগঞ্জে নির্বাচন করা সম্ভব নয়, তাহলে গোপালগঞ্জকে বাদ দিয়ে নির্বাচন করেন, 63 জেলায় নির্বাচন করেন, গোপালগঞ্জে পরে নির্বাচন করেন, 63 জেলায় নির্বাচন করতে তো আর সমস্যা নেই। এই যুক্তিও কিন্তু আসছে। সেই যুক্তি খণ্ডনের ব্যাপারে সরকারের বক্তব্য কি, কিংবা এনসিপির কিংবা অন্যান্য রাজনৈতিক দল যারা নির্বাচনের বিপক্ষে অবস্থান নিচ্ছে তাদের অবস্থান কি, সেটা কিন্তু আমরা স্পষ্ট হয়নি। কি বললেন তারেক রহমান? তিনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে আদৌ নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা এই প্রশ্ন তুলেছেন তিনি। বলেছেন, অন্তর্বর্তী সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ কেউ দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কিনা এ বিষয়ে জনমনে জিজ্ঞাসা রয়েছে। যে কথা বলছিলাম যে গোপালগঞ্জের ঘটনা একেবারে উদ্দেশ্য প্রণোদিত কিনা, আয়োজিত কিনা, সেই প্রশ্ন কিন্তু আসছে। এই সরকারের পক্ষে আদৌ নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা কোনো কোনো মহল থেকে এই ধরনের প্রশ্ন উপস্থাপন বোধহয় এখন আর বিচ্ছিন্ন বক্তব্য হিসেবে দেখার সুযোগ নেই।
অর্থাৎ চারিদিক থেকেই যে প্রশ্ন উঠছে যে এই সরকারের অধীনে আদৌ নির্বাচন সম্ভব কিনা, নির্বাচন আয়োজন করার সক্ষমতা এই সরকারের আছে কিনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার সক্ষমতা আছে কিনা। এক গোপালগঞ্জ নিয়েই সরকার যেরকম যুদ্ধাবস্থা তৈরি করেছে, মনে হচ্ছে যে দেশে যুদ্ধ লেগেছে, সমস্ত আয়োজন যেন গোপালগঞ্জ কেন্দ্রিক। এরকম এটা যদি ছড়িয়ে পড়ে, এরকম যদি 2, 4, 5, 10টা জেলায় ছড়িয়ে পড়ে, তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি যে একেবারে শূন্যে নেমে যাবে, মাটিতে মিশে যাবে, সেটা খুব সহজেই অনুমান করা যায়। আবার কেউ কেউ বলছেন যে এক গোপালগঞ্জ সামলাতেই সরকার যেভাবে ব্যস্ত হয়ে পড়েছিল, সারা দেশে 64 জেলায় যখন একসাথে নির্বাচন হবে তখন সেই পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা এই সরকারের নেই। তারেক রহমানও সেই ব্যাপারে সন্দেহ পোষণ করছেন। সাম্প্রতিক সময়ে দেশে সংগঠিত কিছু নৃশংস ঘটনা জনমনে অন্তর্বর্তীকালীন সরকারের সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছে বলেও মন্তব্য করেছেন তিনি। তারেক রহমান বলেছেন, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে গেলে দেশে এমন এক নির্বাচনী ব্যবস্থা থাকা জরুরি যেখানে প্রতিটা ভোটার নির্ভয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। নির্ভয়ে কিভাবে জনগণ ভোট দেবে সেটা একটা বড় বিষয়, কারণ সরকার নতুন নতুন থিওরি সামনে নিয়ে আসছে, যেমন 18 থেকে 35 বছরের ভোটারদের জন্য আলাদা ভোটার তালিকা, আলাদা ভোট বুথ, এরকম নানা রকমের কার্যক্রম হাতে নিচ্ছে এবং সেই কার্যক্রমগুলো জনমনে সন্দেহ তৈরি করছে যে তরুণ ভোটারদের যে কথা বলা হচ্ছে যে এনসিপি যেন তরুণ ভোটারদের একচেটিয়া ভোট পায় এবং এনসিপির ভোটের বুথই যেন আলাদা হয়, সেরকম একটা আয়োজন সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। এই আলোচনাও কিন্তু অনেকে করছেন। নানাভাবেই কিন্তু সরকার বিতর্কিত হচ্ছে। আমার মনে হয় যে সরকারের উচিত এই বিতর্কিত জায়গা থেকে সরিয়ে এসে একটা নিরপেক্ষ জায়গা অবস্থান তৈরি করা, যে নিরপেক্ষতাটা পুরোপুরি ধসে গেছে এবং এনসিপির লাগামহীন কথাবার্তা আরও বেশি অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। গোপালগঞ্জ কাণ্ডের পরে আমরা দেখলাম কক্সবাজার কাণ্ড, সেখানে বিএনপি নেতাকে যাচ্ছেতাইভাবে অপমান করা হলো, তারপরে আক্রমণের ঘটনা ঘটলো। তার মানে এখন থেকে বাংলাদেশের পরবর্তী যে জেলাগুলো রয়েছে অনেক জেলাতেই এই ঘটনা ঘটতে পারে। এই ঘটনা যখন ছড়িয়ে পড়বে, গোপালগঞ্জের এই ঘটনা আমরা দেখলাম কক্সবাজারে ছড়িয়ে পড়লো, এই ঘটনা যখন বিভিন্নভাবে ছড়িয়ে পড়বে তখন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে সরকার। তাহলে কি আমরা নতুন সরকারের দিকে যাব? নতুন কোনো সরকার, নতুন কোনো পদ্ধতির দিকে যাব? সেই পদ্ধতিটা আদতে কি? নতুন সরকার এসেই কি আমাদের কি কোনো সমাধান দিতে পারবে? প্রশ্নগুলো তৈরি হচ্ছে। এই প্রশ্নগুলো যখন তৈরি হচ্ছে তখন বিএনপির আজকের যে অবস্থান, আজকের যে বুঝতে পারা, তারা পরিস্থিতি বুঝতে পারছে, এই পরিস্থিতি বুঝতেও তারা লেট করছে, তারা পরিস্থিতি বোঝার ক্ষেত্রে যথেষ্ট প্রজ্ঞার পরিচয় দিচ্ছে না, এই অভিযোগও কিন্তু রয়েছে। সব মিলিয়ে বিএনপির রাজনীতিও কিন্তু খুব একটা যে মসৃণ পথে এগোচ্ছে কিংবা প্রশ্নহীন বাধাহীন পথে এগোচ্ছে সেটা বলা যাবে না। তাদের রাজনীতিও প্রশ্নের মুখে পড়ছে। বিশেষ করে তাদের রাজনৈতিক সক্ষমতা, নেতৃত্বের সক্ষমতা নিয়ে অনেকে প্রশ্ন করছেন দেশের ভিতরে। সেই কারণেই বিভিন্ন দিক থেকে বিএনপির শুভাকাঙ্ক্ষীরা বলছেন যে খুব দ্রুত তারেক রহমানের দেশে ফিরে এসে নিজ হাতে এই হাল ধরা উচিত, নতুবা বিএনপির রাজনীতি বারবার প্রশ্নের মুখেই পড়তে পারে। দর্শক, আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।